যাচ্ছে স্লাইড? জি স্যার। ওকে, আচ্ছা আমরা হিট এক্সচেঞ্জার ডিজাইন প্রসিডিউর, হিট এক্সচেঞ্জার ডিজাইনের জন্য দুটো প্রসিডিউর আছে, একটা হলো এলএমটিডি মেথড আর একটা হলো এনটিইউ। আমরা এই দুটা আজকে একটু ডিসকাস করবো। এলএমটিডি তো আমরা আগে ডিসকাস করেছি, আর আরেকটা মেথড যেটা আছে সেটা ইফেক্টিভনেস এনটিইউ মেথড। এনটিইউ মেথডটা আমরা আজকে ডিসকাস করব। তার আগে আমরা হিট এক্সচেঞ্জার ডিজাইনের ক্ষেত্রে এলএমটিডি কোন সময় ইউজ করবো আর কিভাবে প্রসিডিউরটা কি সেটা একটু দেখি। The log mean temperature difference, the LMTD method is easy to use in heat exchanger analysis when the inlet and outlet temperatures of the hot and cold fluids are known or can be determined from the energy balance. তাহলে আমাদের এখানে বলছে যে ইনলেট এবং আউটলেট টেম্পারেচার যদি হট এবং কোল্ড ফ্লুইডে জানা থাকে, অর্থাৎ চারটা টেম্পারেচার তোমার জানা থাকে, অথবা চারটার ভিতরে তিনটা জানা থাকে, একটা জানা না থাকে, সেক্ষেত্রে আমরা এনার্জি ব্যালেন্স ইকুয়েশনের মাধ্যমে আরেকটা ফ্লুইডের টেম্পারেচার জানতে পারবো। তিনটা যদি একটা ফ্লুইডের দুইটা ফ্লুইডের তিনটা টেম্পারেচার জানা থাকে, আরেকটা টেম্পারেচার জানা না থাকে, সেই ক্ষেত্রে মাস ফ্লো রেট জানা থাকলে আমরা এনার্জি ব্যালেন্স ইকুয়েশনের মাধ্যমে ফোর্থ টেম্পারেচারটা জানতে পারবো। আর ফোর্থ টেম্পারেচার জানতে পারলে আমরা এলএমটিডি মেথড ইউজ করে আমরা হিট ট্রান্সফার সারফেস এরিয়াটা আমরা বের করতে পারবো। সারফেস এরিয়া যেমন কিউ ডট ইজ ইকুয়াল টু ইউ এস ডেল টি এলএম। ডেল টি এলএম তো চারটা টেম্পারেচার জানলেই হবে। আর সারফেস এরিয়াটা বের করতে গেলে আমাদের এই হিট ট্রান্সফার রেটটা লাগবে, অ্যাজ ওয়েল এজ তোমার ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা লাগবে। তাহলে সারফেস এরিয়াটা বের করতে পারবো। আর সারফেস এরিয়া বের করা মানে হিট ট্রান্সফার সারফেস এরিয়া বলতে আমরা যেটা বুঝি যে এলএমটিডি মাধ্যমে যে আমরা সারফেস এরিয়া যেটা বের করবো, সেই এরিয়াটাই হলো সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার। মানে হিট এক্সচেঞ্জারটা কতটুকু লম্বা হবে, কি সাইজ হবে, সেই সাইজটা ডিটারমাইন করার জন্য এলএমটিডি মেথডটা আমাদের জন্য সুইটেবল হবে। যখন আমরা চারটে টেম্পারেচারই আমরা জানতে পারবো। চারটে টেম্পারেচার যদি জানতে পারি, আউটলেট, ইনলেট, হট ফ্লুইড, কোল্ড ফ্লুইড এবং মাস ফ্লো রেট, অথবা তিনটা জানলাম আরেকটার মাস ফ্লো রেট জানা থাকে যদি, তাহলে আমরা চতুর্থটা বের করতে পারবো। এজ এ রেজাল্ট আমরা ডেল টি এলএম বের করতে পারবো এবং নিউটনস ল অফ কুলিং এর ইকুয়েশন থেকে আমরা হিট ট্রান্সফার সারফেস এরিয়া বের করতে পারবো। আর হিট ট্রান্সফার সারফেস এরিয়াটাই হলো সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার। আর এটার প্রসিডিউরটা হলো যে সিলেক্ট দ্য টাইপ অফ হিট এক্সচেঞ্জার সুইটেবল ফর দ্য অ্যাপ্লিকেশন। আমাদের যে অনেকগুলো টাইপ অফ হিট এক্সচেঞ্জার আমরা পড়েছি যে প্রথম দুটো ক্লাসে, যে টাইপ অফ হিট এক্সচেঞ্জার, সেই হিট এক্সচেঞ্জারের টাইপের ভিতরে তোমাকে চয়েস করতে হবে কোনটা সুইটেবল হবে। তুমি কোথায় অ্যাপ্লিকেশন করো তার উপর ডিপেন্ড করে তুমি চয়েস করবে যে কোন ধরনের এক্সচেঞ্জারটা এখানে সুবিধা হবে। Then determine any unknown inlet or outlet temperature and heat transfer rate using the energy balance. ওই যেটা বললাম Q dot is equal to M dot Cp, তারপরে ওই ফ্লুইডটার ইনলেট এবং আউটলেট টেম্পারেচার ডিফারেন্স। একটা ফ্লুইডের যদি সবকিছু দেওয়া থাকে তাহলে তুমি সেই ফ্লুইডটার অর্থাৎ মাস ফ্লো রেট দেওয়া থাকে আর সিপি তো টেবিল থেকে পাওয়া যাবে, আর টেম্পারেচার ইনলেট আউটলেট দেওয়া থাকে, তাহলে তুমি সেটা হিট ট্রান্সফার রেট তুমি বের করতে পারবা। হিট ট্রান্সফার রেট মানে কিউ ডট বের করে ফেললাম। তাহলে এই কিউ ডটটাকে ইউজ করে অন্য একটা ফ্লুইডের ক্ষেত্রে যদি একটা টেম্পারেচার দেওয়া থাকে আর একটা দেওয়া না থাকে, সেটা মাস ফ্লো দেওয়া থাকে, সেই আরেকটা টেম্পারেচারও তুমি বের করতে পারবা, ইনলেট অথবা আউটলেট যেটাই হোক না কেন। আর তারপরে তুমি এটাকে ইউজ করে ডেল টি এলএম বের করবা এবং ডেল টি এলএম বের করার পরে তোমার এখানে এটাকে কারেকশন ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে কি হবে না সেটা ডিপেন্ড করতেছে যেটা কি ধরনের হিট এক্সচেঞ্জার। নরমালি কারেকশন ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে যদি সেটা মাল্টিপাস অথবা ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার হয়। তো সেটা তো আমরা গতকালকে ম্যাথমেটিক্স আমরা দেখেছি, অঙ্ক করে সেটা বুঝিয়ে দিয়েছি যে এটা গ্রাফ থেকে বের করতে হবে। গ্রাফ অ্যাভেলেবল আছে, তুমি গ্রাফ থেকে সেই এফ এর মানটা বের করে নেবেন। Then obtain, select or calculate the value of the overall heat transfer coefficient. Overall heat transfer coefficient এর ভ্যালু বের করার জন্য যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করবে। যদি তোমার এটা ওয়ালের থিকনেস থাকে তাহলে ওয়ালেরটা ধরতে হবে, সেই ওয়ালের ক্ষেত্রে তোমার ওয়ালের কন্ডাক্ট
টিভিটি জানা থাকতে হবে। এই যে ইনফরমেশন গুলো জানা থাকলে ইউর ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করতে পারবা। সেক্ষেত্রে ইন্টারনাল ফ্লুইডের জন্য, ইন্টারনাল সার্ভিসের জন্য তোমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট HI, HO এগুলো তোমার জানতে হবে। আর যদি সেখানে ফাউলিং থাকে, ফাউলিং ফ্যাক্টরও জানতে হবে। তাহলে তুমি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করতে পারবা, অথবা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট তোমার দেওয়া থাকতে পারে। ক্যালকুলেট দ্য হিট ট্রান্সফার সারফেস এরিয়া AS needed to meet the requirement। এখানে তোমাকে ফাইনালি তুমি যেটা করবা যে তোমার হিট ট্রান্সফার সারফেস এরিয়া কতটুকু লাগবে, দ্যাট মিন্স সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার তুমি এখানে ফাইনালি বের করতে পারবা। তারপরে LMTD মেথডের মাধ্যমে আমরা যেটা ডিটারমাইন করি সেটা হলো হিট ট্রান্সফার হিট এক্সচেঞ্জারের সাইজটা আমরা ডিটারমাইন করতে পারি। কতটুকু লম্বা লাগবে, কয়টা পাস দিতে হবে, কতটুকু এরিয়া, তো এই সমস্ত ক্যালকুলেশন অর্থাৎ সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার আমরা ডিটারমাইন করি। এটা হলো LMTD। The effectiveness NTU method, the second kind of problem encountered in heat exchanger analysis is the determination of heat transfer rate। Q dot বের করতে হইতে পারে তোমাকে, বলবো যে আমার এই যে একটা হিট এক্সচেঞ্জার আছে, এই হিট এক্সচেঞ্জারের Q dot অর্থাৎ হিট ট্রান্সফার রেটটা কিরকম দিবে এই হিট এক্সচেঞ্জারটা, সেটা তোমাকে বের করতে দিতে পারে। তাহলে ওখানে ইনফরমেশন কিছু থাকবে আর কিছু থাকবে না। যেমন এখানে আউটলেট টেম্পারেচারও বের করতে হতে পারে, যে আমি হট ফ্লুইড দিব এই টেম্পারেচারে, আর কোল্ড ফ্লুইড ইন করবে, হট ফ্লুইড ইন করবে এই টেম্পারেচারে, কোল্ড ফ্লুইড ইন করবে দিস টেম্পারেচার। এখন হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচারটা কত হইতে পারে, এটা তোমাকে এটাও তোমার বের করতে হইতে পারে। সেই ক্ষেত্রে তোমার টাইপ এন্ড সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার তোমার জানা থাকতে হবে। তাহলে এটার ক্ষেত্রে হলো তোমার টাইপ এন্ড সাইজ তোমার জানা থাকতে হবে। LMTD ক্ষেত্রে সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার আমরা ডিটারমাইন করবো। আর ইফেক্টিভনেস মেথড যেটা, সেটা ইউজ করবো কোনটার ক্ষেত্রে, যেখানে আউটলেট টেম্পারেচার দেওয়া থাকবে না, কোল্ড ফ্লুইডেরও দেওয়া থাকবে না, হট ফ্লুইডেরও দেওয়া থাকবে না। আউটলেট টেম্পারেচার আমি জানি না, কিন্তু হিট ট্রান্সফার সারফেস এরিয়াটা আমি জানি, হিট এক্সচেঞ্জারটা কি ধরনের হিট এক্সচেঞ্জার সেটাও জানি। শুধু আমাকে বলছে যে এই হিট এক্সচেঞ্জারটার আমার এই ফ্লুইড ইউজ করবো, এই ফ্লুইডের ইনলেট টেম্পারেচার হবে এটা, মাস ফ্লো রেট হবে এটা, আরেকটা ফ্লুইডের ইনলেট টেম্পারেচার হবে এটা, মাস ফ্লো রেট হবে এটা। তাহলে এর আউটলেট টেম্পারেচারটা কত হবে এবং হিট ট্রান্সফার রেটটা কত হবে, সেই ক্ষেত্রে এই ইফেক্টিভনেস NTU মেথডটা ইউজ করা হবে। The heat transfer surface area A of a heat exchanger in this case is known, but the outlet temperature are not. Outlet temperature জানা নাই। Outlet temperature যদি জানা না থাকে, LMTD মেথডে ইউজ করলে 4টা টেম্পারেচার লাগবে, সেখানে আমরা LMTD তে গেলে আমাদের ঝামেলা হবে এই ক্ষেত্রে। Here the task is to determine the heat transfer performance and heat transfer rate of a specified heat exchanger, or to determine if a heat exchanger available in a storage will do the job। এই একটা বললো যে এই হিট এক্সচেঞ্জার লাগাইলে কি আমার এই কাজটা হবে কিনা, যেমন আমরা বললাম এসিটা লাগাইলে রুমটা ঠান্ডা হবে কিনা। হিট এক্সচেঞ্জারটা বলবো যে এই সাইজের একটা হিট এক্সচেঞ্জার আছে, এটা ইউজ করলে আমার হিট ট্রান্সফার রেটটা কত হবে, আমার পারপাস সার্ভ হবে কিনা। সে বলবে যে ইনলেট টেম্পারেচার কোল্ড ফ্লুইডের যদি এত হয়, হট ফ্লুইডের যদি এত হয়, মাস ফ্লো রেট যদি কোল্ড ফ্লুইডের সার্টেন অ্যামাউন্ট, হট ফ্লুইডের সার্টেন অ্যামাউন্ট, তাহলে এই হিট এক্সচেঞ্জার যার সাইজ দেওয়া আছে, তো স্টোরেজে একটা হিট এক্সচেঞ্জার আছে, সেই হিট এক্সচেঞ্জার দিয়ে সেইটা পারপাস সার্ভ হবে কিনা সেটা দেখার জন্য তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে যদি বলে, তাহলে তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। এলে ইফেক্টিভনেস NTU মেথডের মাধ্যমে এটা ক্যালকুলেশন করে তোমাকে দেখা দেবে। এটাকে যদি LMTD মেথড ইউজ করো তাহলে ইউজ করা যাবে, কিন্তু সেখানে টিডিয়াস ইটারেশন করতে হবে, ক্যালকুলেশন হুইচ ইজ নট প্র্যাকটিক্যাল। এটা অনেক লেন্দি হয়ে যাবে। আউটলেট টেম্পারেচার জানা না থাকলে LMTD মেথড যদি ইউজ করো, সেক্ষেত্রে ইউজ করা যাবে, কিন্তু tedious iteration লাগবে এবং that it is not practical. To eliminate the iteration of such problems, Case and London came up with the method in 1955 called the effectiveness NTU method, which greatly simplified the heat exchanger analysis. এই ভদ্রলোক কেস এন্ড লন্ডন সে 1955 এই মেথডটা আবিষ্কার করছে, যে মেথডের মাধ্যমে আউটলেট টেম্পারেচার যদি জানা না থাকে কোনো হিট এক্সচেঞ্জারের ফ্লুইড লিটার, সেই ক্ষেত্রে
হিট এক্সচেঞ্জারের পারফরমেন্স যদি ডিটারমাইন করতে হয় সেই ক্ষেত্রে ইফেক্টিভনেস এনটিইউ মেথডটাকে ইউজ করতে বলেছে এবং সেটা সুইটেবল হবে। তাহলে ইফেক্টিভনেস এনটিইউ মেথডটা আমরা দেখি। দিস মেথড ইজ বেসড অন দ্য ডাইমেনশনলেস প্যারামিটার কল্ড দ্য হিট ট্রান্সফার ইফেক্টিভনেস। হিট ট্রান্সফার ইফেক্টিভনেস যেটা সেটা হলো তোমার এই চিহ্নটা কি হলো এপসাইলন। জি স্যার। তাহলে হিট ট্রান্সফার ইফেক্টিভনেসকে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করতে পারি, যেটা একটা রেশিও হলো তোমার কিউ ডট তো আমরা জানি হিট ট্রান্সফার রেট, এটা হলো অ্যাকচুয়াল হিট ট্রান্সফার রেট, আর কিউ ডট নিচেটা হলো ম্যাক্স। ওই হিট এক্সচেঞ্জারটা দিয়ে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার রেটটা কত হতে পারে, ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার রেট নিচে থাকবে আর উপরে থাকবে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার রেট। এটাই হলো হিট ট্রান্সফার ইফেক্টিভনেস। কারণ মাইক্রোফোন খোলা আছে, এটা অফ করে দাও। Actual heat transfer rate divided by maximum possible heat transfer rate. The actual heat transfer rate in heat exchanger যেটা আমরা আগে শিখছি, actual heat transfer rate আমরা কিভাবে বের করব, যেটা আমরা জানি যে Q dot is equal to capital CC মানে m dot C CPC, হিট ক্যাপাসিটি স্যার। হ্যাঁ, হিট ক্যাপাসিটি রেট ইনটু ওই কোল্ড ফ্লুইড দিয়ে যদি আমরা ডিল করি তাহলে কোল্ড ফ্লুইডের আউটলেট মাইনাস কোল্ড ফ্লুইডের ইনলেট, এটা হতে পারে। তোমার যেটা জানা থাকবে সেটা ইউজ করবা, অথবা যদি হট ফ্লুইডের জানা থাকে তাহলে হট ফ্লুইড নিয়ে ক্যালকুলেশন করবা, যেটা সুবিধা, যেটা তোমার ইনফরমেশন জানা থাকবে সেটা যে কোনো একটা নিয়ে ক্যালকুলেশন করলে হবে। দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্সটা কত হবে সেটা তোমাকে এখন এইটা ইম্পর্টেন্ট জিনিস। একটা হিট এক্সচেঞ্জারের ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্সটা হবে হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার মাইনাস কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার। এটাই হলো সবচেয়ে ম্যাক্সিমাম ডিফারেন্সটা হবে এই দুটো। হট ফ্লুইড যখন ইন করতেছে তার টেম্পারেচারটা হাইয়েস্ট থাকবে, আর কুল ফ্লুইড যখন ইন করতেছে তার টেম্পারেচার সবচেয়ে লোয়েস্ট থাকবে। এই দুটার বিয়োগফল হলো তোমার ডেল্টি ম্যাক্স, ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স। এই টার্মটা এইটা মনে রাখতে হবে তোমাকে। এটা কঠিন না, তেমন যে হট ফ্লুইড ইন করছে তার হাইয়েস্ট টেম্পারেচার ওইটাই, এরপরে কিন্তু সে আস্তে আস্তে কমে যাবে। আর কুল ফ্লুইড ইন করছে ওইটা সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার, এরপরে কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে বেড়ে যাবে। সুতরাং এই দুটা হাইয়েস্ট এবং লোয়েস্ট মাইনাসটাই হলো তোমার ডেল্টি ম্যাক্স। এখানে এই ছবিতে দেখা যাচ্ছে এটা একটা হিট এক্সচেঞ্জার, এখানে দেখো হট ফ্লুইড ইন করতেছে, তার টেম্পারেচারটা আস্তে আস্তে ফল করতেছে, আর কোল ফ্লুইড এই ডান সাইডে ইন করতেছে, এটা টেম্পারেচার আস্তে আস্তে আপ হচ্ছে। তাহলে এই পয়েন্ট, এই ইনের পয়েন্ট যদি এখানে একটা লাইন টানো, এইখানে ধরো এই পয়েন্টটা, আর এখানে যদি একটা লাইন বাম দিকে টানো, তাহলে এই যে ডিফারেন্সটা অনেক বেশি, সবচেয়ে এই ডিফারেন্সটাই হবে সবচেয়ে বেশি। আচ্ছা, the heat transfer in a heat exchanger will reach its maximum value. তাহলে heat transfer in a heat exchanger will reach its maximum value when the cool fluid is heated to the inlet temperature of the hot fluid. cool fluid যদি হিট হয়ে এটাকে গরম হইতে হইতে এটা যদি ইনলেট টেম্পারেচার অফ দ্য হট ফ্লুইডের সমান হয়ে যায়, তাহলে কিন্তু আর হিট ট্রান্সফারের সম্ভাবনা নাই, ভেরি হাইয়েস্ট। অথবা আরেকটা হতে পারে, the hot fluid is cooled, কুল হইতে হইতে টু দ্য ইনলেট টেম্পারেচার অফ দ্য কুল ফ্লুইড হয়ে যায়, কুল ফ্লুইডের টেম্পারেচার সমান হয়ে যায় ইনলেট টেম্পারেচারের সমান, সেই ক্ষেত্রে আর হিট ট্রান্সফার স্টপ হয়ে যাবে, এখানে আর হবে না, কারণ টেম্পারেচার ডিফারেন্স আর থাকবে না। তখন টেম্পারেচার ডিফারেন্সটা তখন জিরো হয়ে যাবে, তখন আর ফার্দার হিট ট্রান্সফার হবে না। কাজে তাহলে হাইস্ট কখন হবে? হাইস্ট হবে ওই সময় যখন কোল ফ্লুইড এর টেম্পারেচার হিটেড হতে হতে এটা ইনলেট টেম্পারেচার অফ দ্য হট ফ্লুইড হবে, একটা কন্ডিশন হতে পারে। অথবা হট ফ্লুইডটা তার টেম্পারেচার লুজ করতে করতে যখন কোল ফ্লুইডের সমান, ইনলেট টেম্পারেচার অফ দ্য কোল ফ্লুইডের সমান হবে। এই দুইটা কেসের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম হিট ট্রান্সফার তুমি পাবা, এটা একটা লিমিটিং কেস। These two limiting conditions will not be reached simultaneously unless the heat capacity rates of the hot and cold fluids are identical. আগে তোমাদের বলছিলাম হিট ক্যাপাসিটি রেট যদি ফ্লুইডের, এই দুইটা ফ্লুইড হট এবং কোল্ড ফ্লুইডের হিট ক্যাপাসিটি রেট যদি একই হয়, সেই ক্ষেত্রে একটা যতটুকু টেম্পারেচার লুজ করবে অন্যটা সেই পরিমাণ টেম্পারেচার রেজ করবে। তো সেই ক্ষেত্রে এই দুটো কন্ডিশন একসাথে ফুলফিল হতে পারে। এটা কমবে, এটা বাড়বে, সুতরাং এক সময় যে দুটা
মিশে যেতে পারে। এটা একটা কম বা একটা বাড়বে সমান। এই দুইটা এই যখন কোল্ড ফ্লুইডের এবং হট ফ্লুইডের দুইটা টেম্পারেচার মাস হিট ক্যাপাসিটি রেট যখন সমান হবে তখন এই দুইটা কন্ডিশন একসাথে ফুলফিল করতে পারে, otherwise not. Also when CC and CH, the fluid with smaller heat capacity rate will experience a larger temperature change. এখানে বলছে যে এটা যখন ইকুয়াল না, একটা হট ফ্লুইডের সিসি হট ফ্লুইডের সিএইচ ক্যাপাসিটি রেট আর কোল্ড ফ্লুইডের ক্যাপাসিটি রেট দুটো যদি সমান না হয় সেই ক্ষেত্রে কি হবে, দ্য ফ্লুইড উইথ স্মলার হিট ক্যাপাসিটি রেট, যেটার হিট ক্যাপাসিটি রেট কম, হিট ক্যাপাসিটি রেট কম বলতে তোমার সেটা ফ্লুইডের পরিমাণ কম বোঝা যাচ্ছে, মাস ফ্লো রেট কম। আরেকটা হয়তো মাস ফ্লো রেট অনেক বেশি, আর সিপি আর মাস ফ্লো রেট গুণফল তো এখানে, সুতরাং সিপি যদি দুই ধরনের ফ্লুইড হয় তাহলে কোনটার সিপি বেশি কোনটার কম। আর যদি একই ফ্লুইড হয় দুটোই ওয়াটার হয় সিপি তো একই, কিন্তু মাস ফ্লো রেট কম বেশির জন্য তোমার একটা মাস ফ্লো রেট, যার মাস ফ্লো রেট কম তার হিট ক্যাপাসিটি রেট কম হবে। হিট ক্যাপাসিটি কম হলে সে দ্রুত কি হবে, তার টেম্পারেচারটা রেজ করবে, হ্যাঁ তার টেম্পারেচার রেজ করবে খুব তাড়াতাড়ি। আর যদি মাস ফ্লো রেট বেশি হয় আরেকটার কম হয়, বেশিটা কিন্তু দ্রুত টেম্পারেচার রেজ করতে পারবে না, দ্রুত টেম্পারেচার লুজ করবে না, স্লোলি করবে। তো সেটি বলছে দ্য ফ্লুইড উইথ দ্য স্মলার হিট ক্যাপাসিটি রেট, যার মাস ফ্লো রেট কম অ্যাজ ওয়েল অ্যাজ তার মাস ফ্লো রেট মাল্টিপ্লাইড বাই সিপি কম, will experience a larger temperature change, তার টেম্পারেচার চেঞ্জটা হবে অনেক বেশি। আর দুইটা যদি সমান হয় তার টেম্পারেচার চেঞ্জ একটা যতটুকু খারাপ হবে আরেকটা ততটুকু গেইন করবে, কিন্তু যেটা কম হবে সে দ্রুত টেম্পারেচার গেইন করবে অথবা দ্রুত টেম্পারেচার লুজ করবে, আরেকটা ওই হারে করবে না। একটা 1 ডিগ্রি বাড়তেই 1 ডিগ্রি কমতেই, যেটা বিগ হলো সেটা কিন্তু 1 ডিগ্রি কমতে বাড়তে অনেক হিট লাগবে, আরেকটা অল্প হলো অল্প তার 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হইতে তার হিট লাগবে অনেক কম। সেটা প্র্যাকটিক্যালি বোঝা যায় যে হিট smaller heat capacity rate will experience a larger temperature change, and thus it will be the first to experience the maximum temperature, at which point the heat transfer will come to a halt. এই কথাটা বোঝার চেষ্টা করো। এখানে দুটো শর্ত দিয়েছিলাম, একটা হলো কোল্ড ফ্লুইড যদি হিট হইতে হইতে হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার যে পৌঁছে, অথবা হট ফ্লুইড যদি ঠান্ডা হইতে হইতে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার যে পৌঁছে, তখনই কিন্তু ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা পৌঁছে যাবে, এরপরে আর হিট ট্রান্সফার বাড়বে না। সেই ক্ষেত্রে তোমার যে ফ্লুইডটার হিট ক্যাপাসিটি কম তার কিন্তু টেম্পারেচার খুব দ্রুত বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে অন্যটার তুলনায়, সে কিন্তু আগেই তার ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছে যাবে। ম্যাক্সিমাম রেঞ্জ কোনটা? ম্যাক্সিমাম রেঞ্জ বলছে হট ফ্লুইড, কোল্ড ফ্লুইড যদি হয় সে টেম্পারেচার বাড়তে বাড়তে হট ফ্লুইডের সমান হয়ে যাবে, ইনলেট টেম্পারেচার সমান হবে। অথবা যদি হট ফ্লুইড হয় এই টেম্পারেচার কমতে কমতে কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার সমান হয়ে যাবে। এই দুটো কন্ডিশনের যে কোনো একটা ফুলফিল করবে যদি যেটা হলো তোমার হিট ক্যাপাসিটি রেট যেটা কম সেই এটা আগে ফুলফিল করবে। সে ফুলফিল করে বসে থাকবে যখন, তখন তারপরে কিন্তু আর হিট ট্রান্সফার আর হবে না, এরপরে আর হিট ট্রান্সফার বাড়বে না, কারণ দুটো টেম্পারেচার সেম হয়ে যাবে। সেম হলে একটা থেকে একটা হিট ট্রান্সফার হবে না। এই সেটাই বলছে যে দুটো ফ্লুইডের একসাথে ম্যাক্সিমাম কন্ডিশনে পৌঁছার সম্ভাবনা খুবই কম, কারণ নর্মালি হিট ক্যাপাসিটি রেট দুটো ফ্লুইডের সমান থাকবে না। হিট ক্যাপাসিটি রেট যদি সমান না থাকে তাহলে যে কোনো একটা ফ্লুইডের কম থাকবে একটা বেশি থাকবে, যেটা কম থাকবে সেটাই তার দ্রুত ম্যাক্সিমাম টেম্পারেচারে পৌঁছে যাবে, পৌঁছে যেয়ে সে হল্ট করে দিবে, হিট ট্রান্সফার রেটটাকে স্টপ করে দিবে। সেই স্টপ করে দিবে, সেটার জন্য দায়ী হলো স্মলার হিট ক্যাপাসিটি রেটের যে ফ্লুইডটা সেটা। সুতরাং স্মলার হিট ক্যাপাসিটি রেটের যে ফ্লুইড সেটাকে আমাকে কনসিডার করতে হবে যদি আমি ম্যাক্সিমাম হিট ট্রান্সফার পেতে চাই। তাহলে এখানে দেখো, therefore maximum possible heat transfer rate in the heat exchanger is Q dot max. ম্যাক্সিমাম একটা হিট এক্সচেঞ্জারে পাবো কখন? যখন হিট ক্যাপাসিটি রেট যে ফ্লুইডটার মিনিমাম হবে, যেটা আমি আগে বললাম মিনিমাম
into del T max. Del T max হলো hot fluid inlet minus cold fluid inlet. তাহলে তুমি এখানে দেখছো যে C minimum এটা ফ্লুইডের মধ্যে যেটা হিট ক্যাপাসিটি রেট কম সেটা মাল্টিপ্লাই ইনটু TH in minus TC in, তাহলে এটা ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স ওই হিটের জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ তার মিনিমাম যে যে হিট ক্যাপাসিটি সেই ফ্লুইডের হিট ক্যাপাসিটি গুণ করলে আমি Q dot max পেয়ে যাচ্ছি। এর মধ্যে where C mean is the smaller of CH and CC, CH এবং CC এর মধ্যে যেটা স্মলার সেটাই হলো C mean। এটুকু ক্লিয়ার তো? আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে আমার অ্যান্টিভি মেথড হলো অ্যাকচুয়াল হিট ট্রান্সফার ডিভাইডেড বাই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার রেট। তাহলে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার রেট কে বের করবো সেটা আমরা দেখলাম। আর অ্যাকচুয়ালটা তো আমরা জানি যে নরমাল যে প্রেসার মাস ফ্লো রেট ইনটু m dot cp ইনটু টেম্পারেচার ডিফারেন্স। আমরা এটা একটা ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে এখানে একটু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। দেখো এটা হট অয়েল একদিকে যাচ্ছে অয়েলের কিন্তু আরেকটা হলো ওয়াটার, কোল্ড ওয়াটার। অয়েলের তোমার টেম্পারেচার দেওয়া আছে, ইনলেট টেম্পারেচার 130 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মাস ফ্লো রেট দেওয়া আছে 40 কেজি পার সেকেন্ড। হ্যাঁ, আর তার সিপির মান দেওয়া আছে 2.3 কিলো জুল পার কেজি কেলভিন। তাহলে এই তিনটাই দেওয়া আছে এখানে। আর কোল্ড ওয়াটার যেটা ঢুকবে, কোল্ড ওয়াটারে তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেটা ইনলেট টেম্পারেচার 25 কেজি পার সেকেন্ড, তার মাস ফ্লো রেট at 4.18 কিলোজুল পার কেজি কেলভিন, তার সিপি। তাহলে আমরা দেখবো এই দুটো ফ্লুইডের মধ্যে সিসি অর্থাৎ সি এর ভ্যালুটা হিট ক্যাপাসিটি রেট কোনটা কম। প্রথমে যদি কোল্ড ফ্লুইড আমরা কোল্ড ওয়াটার যেটা এটা মেজার করি ল্যাব নট সি সিপিসি, তাহলে এই দুটো ভ্যালু অর্থাৎ মাস ফ্লো রেট 25 ইনটু 4.18 গুণ করলে আমার আসতেছে 104.5 কিলোওয়াট পার কেলভিন। আর হট ফ্লুইডের জন্য আমাদের মাস ফ্লো রেট হলো 40 কেজি পার সেকেন্ড, 40 কে আমরা গুণ করবো 2.3 কিলোজুল গুণ করলে তাহলে তোমার আসতেছে 92 কিলোওয়াট পার কেলভিন। তাহলে এই দুটোর মধ্যে ছোট হলো আমার 92, তাহলে হট ফ্লুইডটা ছোট, হট ফ্লুইড কোনটা এটা, এটার হলো হিট ক্যাপাসিটি রেটটা এটার কম, কাজে এটা আমাকে নিতে হবে ক্যালকুলেশন করার সময়, ম্যাক্সিমাম হিট ট্রান্সফার ক্যালকুলেশন করার সময় এটা নেব। আর del T max হট ফ্লুইডের ইনলেট কোল্ড ফ্লুইডের ইনলেটের ডিফারেন্স, তাহলে এটা ডিফারেন্স হলো এটা 130 মাইনাস 20, তার ডিফারেন্স হলো 110। তাহলে Q ডট ম্যাক্স হবে C মিনিমাম যেটা নিলাম 92 ইনটু del T max 10,120 কিলোওয়াট। এই হিট এক্সচেঞ্জার দিয়ে ম্যাক্সিমাম এই টেম্পারেচার এই পরিমাণ আমি পেতে পারি, এই পরিমাণ কিলোওয়াট হিট ট্রান্সফারটা ম্যাক্সিমাম হতে পারে, এর চেয়ে উপরে সম্ভব না, এটা হলো ম্যাক্সিমাম। তাহলে আমি যদি এই হিট এক্সচেঞ্জারের আউটলেট টেম্পারেচার আমার জানার দরকার আছে, দরকার নেই। এখানে আউটলেট টেম্পারেচার জানি না, এখানেও আউটলেট টেম্পারেচার জানি না। হট ফ্লুইড কি টেম্পারেচার আউট হচ্ছে সেটাও জানা নাই, কোল্ড ফ্লুইড কি টেম্পারেচার আউট হচ্ছে সেটাও জানা, আউটলেট টেম্পারেচার একটাও জানি না। কাজেই আউটলেট টেম্পারেচার যদি না জানি সেই ক্ষেত্রে আমার হিট ট্রান্সফার এই হিট এক্সচেঞ্জারটা ইফেক্টিভনেস বের করার জন্য এটা কেমন ইফেক্টিভ, তার হিট ট্রান্সফার রেট কত হতে পারে, হ্যাঁ, সেটা বের করতে গেলে আমাকে এলএমটিটি ইউজ করা এখানে যাবে না, আউটলেট টেম্পারেচার জানা নেই। কাজে সেই ক্ষেত্রে আমরা হিট ট্রান্সফার রেটও বের করা এখানে কঠিন, যেহেতু আমাদের ইনলেট আউটলেট টেম্পারেচার জানা নেই, ইনলেটটা আছে আউটলেট নাই। কাজে আমরা এলএমটিটি এখানে কিউ ডট ম্যাক্স পেলাম, তারপরে আমরা এটাতে বুঝতে পারবো যে এটা ম্যাক্সিমাম এতটুকু হিট ট্রান্সফার করতে পারে, সুতরাং ম্যাক্সিমাম এটা আমরা জানলাম। আর মিনিমাম আর অ্যাকচুয়ালটা আমাদের জানতে গেলে আমাদের কি লাগবে, কিউ ডট ইকুয়াল টু এম ডট সিপি আর
টেম্পারেচার ডিফারেন্স লাগবে দুইটার, ইনলেট এবং আউটলেটের টেম্পারেচার ডিফারেন্সটা লাগবে। আউটলেট ইনলেট টেম্পারেচার ডিফারেন্স না পেলে আমরা এটা পাবো না, হিট ট্রান্সফার রেটটা পাবো না। তবে ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেটটা আমরা জানতে পারবো, এটা ম্যাক্সিমাম কত পরিমাণ হিটটা ট্রান্সফার করতে পারবে এই হিট এক্সচেঞ্জার। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার এসে সিএইচ এর মানটাকে কেন স্যার সি মিনিমাম ধরলাম স্যার? এখানে সিএইচ এর মান হলো 92 আর সিসি এর মান হলো 104, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা ধরতে হবে। জি স্যার বুঝতে পারছি। একটা 104, একটা 92, তাই না? এখানে ছোটটা ধরবে, এটা ছোট দুটোর মধ্যে। স্যার সিসি আর সিএইচ টা মেইনলি কি স্যার? সিসি হলো কোল্ড ফ্লুইড এর হিট এই যে মাল্টিপ্লাই এম ডট সিটা কি মাস ফ্লো রেট, আর সিপিসি কোল্ড ফ্লুইডের তোমার স্পেসিফিক হিট এবং মাস ফ্লো রেট গুণ করলে যেটা হয় সেটাই হলো সিসি। এটাকে বলা হয় হিট ক্যাপাসিটি রেট, ঠিক আছে? মাস ফ্লো রেট ধরো কেজি পার সেকেন্ড, এখানে ধরো কেজি পার সেকেন্ডে এটা ফ্লো করতেছে 40 কেজি পার সেকেন্ড, তার সাথে তুমি গুণন করবা তার হিট ক্যাপাসিটি রেট কত, তাহলে তুমি এটা হিট ক্যাপাসিটি রেট, এটা সিসি হিট ক্যাপাসিটি রেট বলে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। আচ্ছা আমরা এই একটা অঙ্ক দেখি, আপার লিমিট ফর হিট ট্রান্সফার ইন এ হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জারের আপার লিমিটটা কত হতে পারে, হিট ট্রান্সফার ম্যাক্সিমাম কত পরিমাণ দিতে পারে, সেটা আমরা এই অঙ্কটা করে বের করব। কোল্ড ওয়াটার এন্টার্স a counter flow heat exchanger at 10 degree centigrade. কোল্ড ওয়াটার কত ডিগ্রি সেন্টিগ্রেড এন্টার করতেছে? 10 ডিগ্রি, এই যে দেখা যাচ্ছে ছবিতে 10 ডিগ্রিতে ইন করতেছে, তার মাস ফ্লো রেট হচ্ছে 8 কেজি পার সেকেন্ড এই কোল্ড ওয়াটার। আচ্ছা, where it is heated by a hot water steam that enters the heat exchanger at 70 degree centigrade at a rate of 2 kg per second. হট ওয়াটার ঢুকতেছে এদিকে, হট ওয়াটারের টেম্পারেচার হলো 70 ডিগ্রি সেন্টিগ্রেড, তার আবার রেট মাস ফ্লো রেট আবার এখানে কম 2 কেজি পার সেকেন্ড, এখানে 8 কেজি পার সেকেন্ড, দুইটাই ওয়াটার। হ্যাঁ, কাজেই দুইটাই যদি ওয়াটার হয় তার সিপি কিন্তু একই। Assuming the specific heat of water to remain constant at CP 4.18 kilojoule per kg. সিপি যদি একই হয় তাহলে মাস ফ্লো রেট যেটা বেশি সেটার সিটা হিট সেটার সিটা বেশি হবে, মাস ফ্লো রেট যেটা বেশি সেটার সিটা বেশি হবে, কারণ সিপি তো দুইটার একই। এখানে দেখা যাচ্ছে এটার 4 গুণ, কোল্ড ফ্লুইড ফ্লো করতেছে 4 গুণ আর হট ফ্লুইড ফ্লো করতেছে ওর 4 ভাগের 1 ভাগ। তাহলে সি মিনিমাম কোনটা হবে আর ম্যাক্সিমাম কোনটা হবে? হট ফ্লুইডেরটাই হবে সি মিনিমাম। Determine the maximum heat transfer rate and outlet temperature of cold and hot water stream for this limiting case. এখানে দুইটা জিনিস চাইছে, ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেট চাইছে, একটা হলো আউটলেট টেম্পারেচার অফ দ্য কোল্ড। এই আউটলেট টেম্পারেচার এবং এটার আউটলেট টেম্পারেচার এই দুইটাই বের করতে হবে, হট ফ্লুইড আউটলেট টেম্পারেচারটা আর কোল্ড ফ্লুইড আউটলেট টেম্পারেচার, অ্যাজ ওয়েল অ্যাজ হিট ট্রান্সফার রেটের ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেট কত হতে পারে। স্পেসিফিক হিট দেওয়া আছে আমাদের, সিপি হলো 4.18 কিলোজুল পার কেজি। এটা বলছে যে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের জন্য একই। স্কিমেটিক যেটা হিট এক্সচেঞ্জার যেটা আমরা দেখলাম এই ছবিতে এটা দেখাই যাচ্ছে। তাহলে আমাদের দ্য হিট ক্যাপাসিটি রেটস অফ দ্য হট এন্ড কোল্ড ফ্লুইড আমাদের বের করে নিলাম। প্রথমে সিএইচ হট ফ্লুইডের জন্য, হট ফ্লুইডটা এটা সিএইচ, সিএইচ তাহলে একটা হলো মাস ফ্লো রেট 2 into 4.18, এটা গুণ করলে হয়ে যাচ্ছে তাহলে 8.36 কিলোওয়াট পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর ক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ সিসি, যেটা কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে পাচ্ছ মাস ফ্লো রেট ইন্টু তার সিপি, এখানে পেয়ে যাচ্ছে 33.4 কিলোওয়াট পার ডিগ্রি
সেন্টিগ্রেড। এই দুটোর মধ্যে কোনটা কম? হট ফ্লুইডেরটা কম। কেন কম সেটা আগেই বলছি যে এটার মাস ফ্লো রেট অনেক কম, আর এটার মাস ফ্লো রেট তার 4 গুণ, আর হিট ক্যাপাসিটি রেট দুটো সেম। সুতরাং মাস ফ্লো রেট দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা কম হবে আর কোনটা বেশি হবে। হট ফ্লুইডটা অনেক কম, এর 4 ভাগের 1 ভাগ। কাজে এটা হলো তোমার 8.36 কিলোওয়াট পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তো মিনিমামটা হবে কোনটা? কাজে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাই, এটাই মিনিমাম হবে, হট ফ্লুইডটাই মিনিমাম হবে। কাজে সি মিন ইকুয়াল টু সিএইচ ইকুয়াল টু 8.36 কিলোওয়াট পার ডিগ্রি সেন্টিগ্রেড, which is the smaller of the two heat capacity rates. The maximum heat transfer rate is determined. আমাদের যে ইকুয়েশন যেটা শিখলাম যে Q dot max is equal to heat capacity rate minimum into maximum temperature difference, hot fluid in minus cold fluid in. এই দুটো ইনফরমেশন সবসময় দেওয়াই থাকবে, হট ফ্লুইড ইন কত হবে আর কোল্ড ফ্লুইডের ইনলেট কত, এই দুটো টেম্পারেচার দেওয়া থাকবে অলওয়েজ। আর তোমাকে বের করে নিতে হবে সি মিনিমাম। সি মিনিমাম কোনটা বের করে তুমি বলা যে এই হিট এক্সচেঞ্জারটা, যে হিট এক্সচেঞ্জারটা তোমাকে বলা আছে, এই হিট এক্সচেঞ্জারটা ম্যাক্সিমাম 502 কিলোওয়াট হিট ট্রান্সফার করতে পারবে, তার সক্ষমতা ম্যাক্সিমাম এটা। কিন্তু অ্যাকচুয়াল আসলে এতটা করতে পারবে না, অ্যাকচুয়াল একটু কম হবে। That is the maximum possible heat transfer rate in this heat exchanger is 52 kilowatt. This value would be approached in a counter flow heat exchanger with a very large heat transfer surface area. এই ক্ষেত্রে তোমার এত কিলোওয়াটের একটা হিট যদি তোমাকে ট্রান্সফার করতে হয়, সেক্ষেত্রে বলছে যে এটা অনেক বড় একটা হিট এক্সচেঞ্জার লাগবে, ভেরি লার্জ হিট ট্রান্সফার এরিয়া লাগবে। The maximum temperature difference এই দুটোর মধ্যে হতে হট এবং কুল ফ্লুইডের ভিতরে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্সটা আমরা পাইলাম 70 বিয়োগ 70 মাইনাস 10, ম্যাক্সিমাম ডিফারেন্সটা পেলাম আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স, মানে হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার মাইনাস কুল ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, তাহলে আমরা পেলাম 70 minus 10 is 60. Therefore, the hot water cannot be cooled by more than 60 degree. As a hot water 60 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হতে পারে, যা 60 ডিগ্রি পর্যন্ত না। হট ওয়াটার যেটা ছিল তার টেম্পারেচার ছিল 70, এই ঠান্ডা 60 ডিগ্রি পর্যন্ত এর টেম্পারেচার ফল করতে পারে, টেম্পারেচার কমতে কমতে 60 ডিগ্রি ম্যাক্সিমাম 60 ডিগ্রি পর্যন্ত কমতে পারবে, আর বেশি কমতে পারবে না। 60 ডিগ্রি কমলে তার দাঁড়াচ্ছে যে 70 ছিল, 60 ডিগ্রি কমে, তাহলে 70 থেকে 60 বাদে 10 থাকতেছে, আর 10টা হলো কুল ফ্লুইডের ইনলেট টেম্পারেচার। কাজে এই ম্যাক্সিমাম কুল ফ্লুইডের ইনলেট টেম্পারেচার পর্যন্ত যেতে পারে হট ফ্লুইডটা, যেহেতু হট ফ্লুইডের আমার কি হিট ক্যাপাসিটি রেটটা কম, এটা তাড়াতাড়ি ওই ঠান্ডা যে বসতে পারবে, এটাই তাড়াতাড়ি হবে। এর টেম্পারেচারটা দ্রুত কমে যাবে, কমে সে ম্যাক্সিমাম 10 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে, আর 10 ডিগ্রি পৌঁছলেই আবার হিট ট্রান্সফার ম্যাক্সিমাম হবে, আর হিট ট্রান্সফার যখন তারপর আর হিট ট্রান্সফারটা হবে না। এখন অন্য ফ্লুইডটা যদি আমরা দেখি, দ্য কোল্ড ওয়াটার ক্যানট বি হিটেড বাই মোর দেন, কোল্ড ওয়াটার তো 10 ডিগ্রি টেম্পারেচারে ঢুকতেছিল, 10 ডিগ্রিতে ঢুকতেছিল, এটা হাইয়েস্ট কত পর্যন্ত উঠতে পারে? 70 পর্যন্ত উঠতে পারে বাড়তে বাড়তে। এন্ড বলছে যে এটা 70 পর্যন্ত ওঠে কিনা আমরা দেখি, যে বলছে যে the cold water cannot be heated by more than 60, অর্থাৎ 70 এর উপরে এটা যাওয়া সম্ভব না, 70 উপরে কখনোই যাবে না, নো ম্যাটার হোয়াট উই ডু, আমরা যা কিছু করি না কেন 70 উপরে যেতে পারবে না, এটা ম্যাক্সিমাম লিমিট। The outlet temperature of the cold and hot stream in this limiting case are determined to be, আমাদের ম্যাক্সিমাম আউটলেট টেম্পারেচারটা কত হতে পারে কোন ফ্লুইডের, সেটা আমরা বের করবো। আমরা যদি ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা ধরি, ম্যাক্সিমাম হিট ট্রান্সফার কত ছিল? 502, এটা ধরে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা দেখলাম যে কিউ ডট এটা ম্যাক্স ধরবো, ইকুয়াল টু সিসি টিসি আউট মাইনাস টিসি ইন। তাহলে এখান থেকে টিসি আউটটা যদি আমরা ইনটা জানা আছে, টিসি আউট অর্থাৎ কোল্ড ফ্লুইড আউটলেট টেম্পারেচারটা যদি বের করতে চাই, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারছি, আর এই কিউ ডটটা ম্যাক্সিমাম। তাহলে দেখা যাচ্ছে যে টিসি আউট যেটা হচ্ছে, এটা কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার 25 ডিগ্রি পাচ্ছি, কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার 25 ডিগ্রি পাচ্ছি। এখানে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম
কারণ আমাদের তো ম্যাক্সিমাম এটা 70 পর্যন্ত, সরি এটা 70 পর্যন্ত উঠতে পারতো, কিন্তু 70 এর আগেই দেখা যাচ্ছে এটা 25 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে। এরপরে আর যেতে পারছে না, এটা ওখানে যে হল্ট হয়ে যাবে। কেন হল্ট হবে? বলছে যে পরেরটা আসতেছি, এটা কিন্তু মাস ফ্লো রেটটা বেশি ছিল, টিসির তোমার মাস ফ্লো রেট বেশি, যার কারণে এটার পরিমাণটা বেশি ছিল, তোমার ওয়াটারের পরিমাণটা। তো এই ওয়াটার পরিমাণটা বেশি থাকার কারণে একে যদি তোমার টেম্পারেচার বাড়াইতে হয়, অনেক বেশি হিট প্রয়োজন, সেই হিটটা কে দিবে? সেইটা হট ফ্লুইড দিবে। কিন্তু হট ফ্লুইড বাই দিস টাইম দিতে দিতে ওর ওর ইয়া শেষ হয়ে গেছে, ওর টেম্পারেচার শেষ হয়ে গেছে, টেম্পারেচার কমতে কমতে ও 70 পৌঁছে গেছে। দেখো পরেরটাই দেখো, কিউ ডট ইজ ইকুয়াল টু সিএইচ, হট ফ্লুইডের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে আউটপুট টেম্পারেচার ম্যাক্সিমাম কত হতে পারে? এখানে এখানে দেখাচ্ছে যে তার আউটপুট টেম্পারেচার হয়ে গেছে, আউটলেট টেম্পারেচার হয়ে গেছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ও ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছে গেছে, কারণ ওর যে হিট ক্যাপাসিটি রেটটা কম, মাস ফ্লো রেট কম হওয়াতে ওর হিট ক্যাপাসিটি রেট কম, কাজে ও টেম্পারেচার খুব দ্রুত সে ফল করছে। ফল করতে করতে ওর যতটুকু দেওয়ার ছিল সে 100% দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার মাত্র 25 ডিগ্রি পর্যন্ত উঠতে পারছে, এর চেয়ে বেশি উঠতে পারবে না, কারণ তার কাছে আর কিছু দেওয়ার নাই। হিট যে দিবে সে তার কাছে তার নাই, সুতরাং সেখানে হিটটা সে আর দিতে পারছে না। কাজেই কোল্ড ফ্লুইড তার ম্যাক্সিমাম রেঞ্জে যে পৌঁছতে পারবে না, কোল্ড ফ্লুইড 70 ডিগ্রি হইতে পারবে না। একটা কন্ডিশন ফুলফিল হয়েছে, দুইটা কন্ডিশনের মধ্যে একটা, যেহেতু একটাই হবে সবসময়, যতক্ষণ পর্যন্ত এদের মাস ফ্লো রেটটা অর্থাৎ সিসি এবং সিএইচ সমান না হবে ততক্ষণ দুইটা কন্ডিশন ফুলফিল কখনোই হবে না। কাজেই হট ফ্লুইড যে পরিমাণ টেম্পারেচার ছাড়ছে তার ম্যাক্সিমামটাই সে ছাড়ছে, ছাড়ার পরেও কোল্ড ফ্লুইডের টেম্পারেচারকে ম্যাক্সিমাম নিয়ে যেতে পারে না, কারণ কোল্ড ফ্লুইডের অনেক ভলিউম, তার ওয়াটারের পরিমাণ অনেক বেশি ছিল, মাস ফ্লো রেট খুব বেশি, তাকে যদি টেম্পারেচার বাড়াইতে হয় তো অনেক বেশি টেম্পারেচার দেওয়ার প্রয়োজন ছিল, সেই টেম্পারেচারটা হট ফ্লুইডের কাছে ছিল না। আচ্ছা, এটাই হলো তোমার বোঝার বিষয়। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম আউটলেট টেম্পারেচার দুইটার আমরা বের করতে পারবো। আমাদের চাইছে কি ম্যাথমেটিক্সে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেট, এটা and outlet temperature of cold and hot streams for this limiting case. The maximum temperature ধরে আমরা যদি আউটলেট টেম্পারেচার হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড কত হতে পারে সেটা আমরা একটা সম্ভাবনা আমরা এটা একটা এক্স্যাক্টলি হবে না, বাট আমরা বলতে পারবো যে এটা ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত গরম হইতে পারে, আরেকটা ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত ঠান্ডা হইতে পারবে, এটা ফ্লুইড আউটলেট টেম্পারেচার বের করতে পারবো। যদি আমাদের কিউ ডট ম্যাক্স এটা হয়, কিউ ডট ম্যাক্স অর্থাৎ আউট হিট ট্রান্সফার রেটটা যদি ম্যাক্সিমাম হয় সেই ক্ষেত্রে এই দুটো টেম্পারেচার এরকম হবে, এটা আমরা বলতে পারি। বাট অ্যাকচুয়াল কেসে কিন্তু আসলে অ্যাকচুয়াল কেসে এত হিট ট্রান্সফার হবে না, কাজে এই হিট ট্রান্সফার যদি না হয় তাহলে এই যে দুটো টেম্পারেচারও এক্স্যাক্টলি এটা 10 ডিগ্রি হবে না, হয়তো 15 ডিগ্রিতে এসে শেষ হয়ে যাবে, এটা 25 ডিগ্রিতে উঠবে না, হয়তো এটা 22 ডিগ্রিতে এসে শেষ হয়ে যাবে অ্যাকচুয়াল কেস। এটা তোমার হলো ক্যালকুলেটেড, এটা হলো তোমার ম্যাক্সিমাম কত হতে পারে। এটা একটা ডিসকাশন হলো যে নোট দ্যাট দ্য হট water is cooled to the limit of 10 degree centigrade. The inlet temperature of the cold water stream. হট ওয়াটারটা ঠান্ডা হইতে হইতে সে একেবারে 10 ডিগ্রিতে চলে আসলো, but the cold water is heated up to 25 only when the maximum heat transfer occurs in the heat exchanger. এটা 25 এ পৌঁছে যাওয়ার পরেই ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হয়ে গেল। এরপরে আরো এটা হতে পারতো, বাড়তে পারতো, কিন্তু আমার হট ফ্লুইড থেকে টেম্পারেচার ট্রান্সফার হওয়ার আর কোনো সুযোগ ছিল না, ম্যাক্সিমাম পৌঁছে গেছে এটা। This is not surprising since the mass flow rate of the hot water is only 1/4 that of the cold water. Cold water যেহেতু এটা 1/4 ছিল, 4 ভাগের 1 ভাগ ছিল। As a result, the temperature of the cold water increases by 0.25 degree for each 1 degree drop in the temperature of the hot water. Hot water যে 4 ভাগের 1 ভাগ, আর 1 ডিগ্রি ড্রপ হওয়া মানে কোল্ড ফ্লুইড এর ভলিউম বেশি, পরিমাণ বেশি, কাজে ওকে ওর যদি 1 ডিগ্রি ড্রপ হয় আর কোল্ড ফ্লুইড তার টেম্পারেচার বাড়বে 0.25 অনলি,
4 ভাগের 1 ভাগ পাবে। You may tempted to think that the cold water should be heated to 70 degrees centigrade in the limiting case of the maximum heat transfer. তুমি মনে করতে পারো যে আমি 25 ডিগ্রি আমি যদি 70 ডিগ্রি দিই তাহলে আমার ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হবে, বাট this will require the temperature of the hot water to drop to minus 170 degree. minus 170 ডিগ্রিতে তার হট ওয়াটারটাকে ড্রপ হইতে হইতে minus 170 ডিগ্রিতে আসতে হইতো। তাহলে ওই ক্ষেত্রে যদি আমার 70 ডিগ্রিতে কোল্ড ওয়াটার টেম্পারেচার 25 না হয়, যদি 70 এ পৌঁছতে চাই আমি, সেক্ষেত্রে হট ফ্লুইড যেটা তার টেম্পারেচার ড্রপ হইতে হইতে minus 170 ডিগ্রি সেন্টিগ্রেডে আসা লাগতো, কিন্তু সেটা সম্ভব না, যেটা হলো বিলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড। below 10 degree centigrade to আসতে পারবে না, which is impossible. Therefore, the heat transfer in a heat exchanger reaches its maximum value when the fluid with the smaller heat capacity rate or the smaller mass flow rate, when both fluids have the same specific heat value, experience the maximum temperature changes. This example explains why we use Cmin in the evaluation of Q dot max instead of Cmax. Cmax কেন আমরা ইউজ না করে Cmin ইউজ করলাম, এই অঙ্কটা দিয়ে আমরা বুঝতে পারলাম। We can show that the hot water will leave the inlet temperature of the cooled. We can show that the hot water will leave at the inlet temperature of the cold water and vice versa in the limiting case of maximum heat transfer when the mass flow rates of the hot and cold water streams are identical. We can also show that the outlet temperature of the cold water will reach 70 degree limit when the mass flow rate of the hot water is greater than that of the cold water. এই অঙ্কগুলো তোমরা যে কোনো একটা অঙ্ক যখন থাকবে তার ডিসকাশন গুলো করবা, বললে তোমার কিন্তু আরো থিওরি যেটা তুমি পরে আসছো এটা আরো একটু ক্লিয়ার হবে। ক্লিয়ার হওয়ার জন্য এই যে ডিসকাশন গুলো করবা বা পরীক্ষায় লেখার দরকার নেই, একটু বোঝার জন্য। তাহলে আমাদের এ পর্যন্ত আবার আজকে থাকে, আজকে টাইম মনে হয় রোল কল করতে হবে। বলো, হ্যালো স্যার, হট ওয়াটারের টেম্পারেচারটা স্যার 60 ডিগ্রি সেলসিয়াসের নিচে কেন নামতে পারবে না? এটা একটু স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। হট ওয়াটারের টেম্পারেচার ছিল তোমার 70 ছিল, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। 70 ডিগ্রি টেম্পারেচার সে ঢুকতেছিল, আর বের হওয়ার সময় তার কতটুকু সে কমতে কমতে কতটুকু আসতে পারে সেটার নিয়ম হলো, তোমার কাকেই বলছি যে কোল্ড ওয়াটার তো অলরেডি যে ঢুকছে তার টেম্পারেচার ছিল 10, কোল্ড ওয়াটার একদিকে ঢুকতেছে আর হট ওয়াটার আরেকদিকে ঢুকতেছে। তো কোল্ড ওয়াটার হট ওয়াটার যখন পাশাপাশি চলবে তখন কোল্ড ওয়াটার টেম্পারেচার গেইন করবে আর হট ওয়াটার টেম্পারেচারটা ছাড়বে। হট ওয়াটার টেম্পারেচার ছাড়তে 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 কোল্ড ওয়াটারের ইনলেট যে টেম্পারেচারটা ছিল তার সমান আসতে পারবে, ম্যাক্সিমাম সমান আসলে তার আর টেম্পারেচার ছাড়ার সুযোগ থাকবে না। কিভাবে ছাড়বে সে? যার কাছে ছাড়বে তার তো কম হইতে হবে, মানে একটা যদি তুমি ভোল্টেজ চিন্তা করো, একটা বেশি একটা কম, কমে বেশি থেকে কমে যায়, দুইটা যদি সমান হয়ে যায় টেম্পারেচার, তখন তো আর সে নামতে পারবে না। সেটাই হয়েছে, হট ফ্লুইড তার টেম্পারেচার ছিল 70, সে ছাড়তে 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 দুইটা ডিফারেন্স এসে দাঁড়াইলো তোমার যখন কোল্ড ফ্লুইডের সমান হয়ে গেল তখন তার টেম্পারেচার একটা দুইটাই যদি সমান, একটা থেকে আরেকটা তখন তার যাবে না, যাবে যাবে না, এটাই বলছে। এই জন্য ম্যাক্সিমাম ছাড়তে পারে কতটুকু, 60 ডিগ্রি পর্যন্ত সে ছাড়তে পারবে, কারণ অলরেডি কোল্ড ফ্লুইড যারা ঢুকতেছে তার টেম্পারেচার হলো 10, 10-এর নিচে সে যেতে পারবে না, এটাই। ইয়েস স্যার, ইয়েস স্যার। বুঝতে পারছো? ইয়েস স্যার। কারো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আছে কারো? হ্যাঁ, না থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা রোল কল করি। প্রথমে সেকশন এ, রোল নম্বর 24 আবেল মাহমুদ।
Absent. Roll number 58. SM Mahmudul Hasan. Absent. Roll number 101. Fahad Anayat. Absent. Roll number 102. Faisal Imam Sohag. Absent. Roll number 103. Selim Al Raji. Present, sir. Selim Al Raji আছে। Roll number 104. Sheikh Abdullah Al Kamal. Sir, 24 present, sir. 24 present.